আচ্ছা, সো আজকে আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করব। এট ফার্স্ট আমাদের কি করতে হয় বলেন তো? হুম, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, তাই না? তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য এদিকে খেয়াল করেন ম্যাম, ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের নাম দেবো কি? আমাদের প্রজেক্টের নাম দেবো, তাই না? আমরা যে প্রজেক্ট করবো সেই প্রজেক্টের নাম দেবো। সো বড় হাতের নাম দেওয়া যাবে, ছোট হাতের +3, মাঝখানে কোনো স্পেসও হবে না, জাস্ট ছোট হাতের অক্ষর হয়ে হবে সব। তো এরপরে আমরা ফোল্ডারটা ওপেন করব, তাই তো? এখানে কি করব? টেক্সট ডকুমেন্ট নেব, তাই তো? টেক্সট ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা রাইট বাটন ক্লিক করব মাউসের, দেন নিউ, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। ওকে, এখন আমি নামটা দেব কি এখানে? index.html। ইন্ডেক্স কেন দেব? এটা আমাদের প্রধান পেজ বা মেইন পেজ, এটা বোঝানোর জন্য, তাই না? আর HTML দেবো কি জন্য? আমার ডিভাইসকে বোঝানোর জন্য যে এটা একটা ব্রাউজার ফাইল, একটা HTML ফাইল, তাই তো? আমি একবারে করে ফেলি index.html, দেন এন্টার দেওয়ার পরে একটা পপআপ আসবে, দেন ইয়েস করে দেবেন, আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কি করব? এখন এটাকে ডাবল ক্লিক করলে আমার ব্রাউজারে ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। দেন কোড করার জন্য আমাকে আইকনের উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন, দেন ওপেন উইথ নোটপ্যাড। ক্লিয়ার? আচ্ছা, আমরা আজকে একটা অ্যাডভান্স কোড এডিটরে চলে যাই, আমি নোটপ্যাডে থাকলাম না, অ্যাডভান্সে চলে যাই। অসুবিধা আছে কারো? অসুবিধা নেই। আচ্ছা, আপনারা কেউ কোনো অ্যাডভান্স এডিটরের সাথে অভ্যস্ত আছেন? কোনটা ব্যবহার করেন? নোটপ্যাড প্লাস প্লাস। আপনি প্লাস প্লাস ইউজ করেন? যে যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। আমি পার্সোনালি ইউজ করি হচ্ছে ভিএস কোড। ভিএস কোডটা সবই ভালো, সেম টু সেম, কোনো ডিফারেন্স নেই। তবে এই পিসি গুলোতে সম্ভবত ব্রাকেট দেওয়া আছে, ব্রাকেট, ঠিক আছে? এজন্য আমি আপনাদের ক্লাসগুলো ব্রাকেটে দেখাচ্ছি। অসুবিধা নেই তো? আপনারা যে যেটাতে ইচ্ছা সেটাতে করতে পারেন, কোনো অসুবিধা নেই। সো ব্র্যাকেট যদি চান যে আপনারা এটা নিয়ে আপনারা ভবিষ্যতে অভ্যস্ত হবেন, এটা নিয়ে কাজ করবেন, অসুবিধা নেই, করতে পারেন। বা যদি মনে করেন যে আপনার পার্সোনাল কোনো কিছু নিয়ে কাজ করবেন, সেটাও করতে পারেন। সো ব্র্যাকেট ইনস্টল করার পর আমরা যে কাজটা করতে পারি, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ব্র্যাকেট। ওকে, একটা উপায়। সেকেন্ড উপায় হলো এই ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে ওপেন অ্যাজ ব্র্যাকেট প্রজেক্ট। দুইভাবে করতে পারি আমরা। কোনটা? ব্র্যাকেট এটা হচ্ছে একটা সফটওয়্যার, সফটওয়্যারটা মানে আপনাকে ইনস্টল করে নিতে হবে। পপুলার এর ভিতরে আছে আপনার ব্র্যাকেট আছে, ভিএস কোড আছে, ভিএস কোড, ঠিক আছে? আর একটা আছে সাবলাইম টেক্সট, সাবলাইম টেক্সট আমি দেখাচ্ছি। একটা আছে ভিএস কোড, এরকম দেখতে, ভিজুয়াল স্টুডিও কোড এর ফুল নেম। এটাতে কাজ করছেন? এটা আমার কাছে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এটা ভিএস কোড। তারপরে আছে সাবলাইম টেক্সট, যে কোনো একটা দিয়ে কাজ করবেন, যে কোনো একটা দিয়ে, যেটা সাবলাইম টেক্সট। বারবার কোড এডিটর চেঞ্জ করাটা ঠিক না, ঠিক আছে? কোড এডিটরে কিছু ব্যবহারে কিছু ই থাকে, পার্থক্য থাকে। একটার প্রতি অভ্যস্ত হয়ে গেলে তখন আপনি অনেক দ্রুত কোড করতে পারবেন, বারবার চেঞ্জ করলে সেই গতিটা হারায় ফেলবেন। আপনার যেটা ভালো লাগে, দেখতে ভালো লাগে, যে কোনো একটাকে চুজ করে সেটা নিয়ে কাজ করবেন। আমি প্রিফার কোনোটাই করবো না, আমি প্রিফার করবো আপনাদের উপরে যা ইচ্ছা। হ্যাঁ, এটা এটা দুইটা ভার্সন আছে, ফ্রি এবং প্রিমিয়াম। তবে ভিএস কোডটা হচ্ছে ফ্রি, ভিএস কোডটা হচ্ছে আপনার মাইক্রোসফটের তৈরি করা।
আর এটা থার্ড পার্টি হ্যাঁ করতে পারেন। আর আমি যেটাতে করবো সেটার নাম হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে কাজ করবো। ওকে, আচ্ছা এখানে লাইন চলে আসছে। অ্যাটমটা হচ্ছে যারা পিএইচপি নিয়ে কাজ করে তাদের জন্য ভালো। অ্যাটম অ্যাটম একটার উপরে অভ্যস্ত করেন। আপনার যারা HTML CSS নিয়ে কাজ করে, শুধু HTML CSS তাদের জন্য ব্র্যাকেটটা আমি মনে করি ভালো। যারা জাভাস্ক্রিপ্ট সহ কাজ করে, HTML CSS এর পাশাপাশি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে, তাদের জন্য VS কোডটা ভালো। বিল্ডিং হ্যাঁ করতে পারেন। এবং যারা দেখা যাচ্ছে পিএইচপি নিয়ে কাজ করে, ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে, তাদের জন্য আবার সাবলাইম টেক্সটটা ভালো। আবার যারা শুধু পিএইচপি নিয়ে কাজ করে তাদের জন্য আবার অ্যাটমটা একটু ভালো। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি যদি ব্রাকেটস নিয়ে কাজ করি, আমি তো বুঝতে পারবো যে অন্য সফটওয়্যারে কিভাবে কাজ করে। হ্যাঁ অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি ব্র্যাকেটটা এই জন্য দেখাচ্ছি কারণ আপনারা তো এখানে বসে বসে প্র্যাকটিস করবেন, তো এখানে প্রত্যেকটা পিসিতে হচ্ছে ব্র্যাকেট ইনস্টল দেওয়া। এই জন্য আমি ব্র্যাকেটটা দেখাচ্ছি, যেন ব্র্যাকেটটা অভ্যস্ত হয়ে যাবে। আচ্ছা, আমি সব কটা ব্যবহার অভ্যস্ত, সমস্যা নেই। ব্র্যাকেট, সাবলাইম টেক্সট, তারপরে ভিএস কোড, সব কটাই আমি ব্যবহার করছি। যাই হোক, তো ব্র্যাকেটে একটা প্রজেক্ট ওপেন করার জন্য দুই ভাবে ওপেন করা যায়। একটা হচ্ছে আইকনের উপরে ক্লিক করে ওপেন উইথ ব্র্যাকেট। ওকে, ওপেন উইথ ব্র্যাকেট। দেখেন আমার এখানে সব কটা আছে, নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেট, সাবলাইম টেক্সট, এটা আছে ভিএস কোড, সবই আছে। আস্তে আস্তে আপনারাও পেরে যাবেন। আমি এখন কি করি, পার্সোনালি কি করি, যখন আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে বেশি কাজ করি তখন ভিএস কোডে চলে যাই। যখন দেখি যে শুধুমাত্র HTML CSS এর কাজ, তখন আবার ব্যাক করি ব্র্যাকেটে। যখন আমি পিএইচপি নিয়ে কাজ করি তখন দেখা যাচ্ছে আবার চলে যাই ভিএস কোডে, যখন আমার যেটা ভালো লাগে। বাট এই 5-6টা করে এইটা নিয়ে কাজ করার আর একটু পরে করেন, আপাতত একটা নিয়ে করেন, নাহলে পারে উঠবেন না। তারপরে পারবেন। হ্যাঁ, যেমন শর্টকাট গুলো আমার মুখস্থ হয়ে গেছে। আমার একটা শর্টকাট একরকম, আর একটা শর্টকাট আরেক রকম। আমার মুখস্থ হয়ে গেছে, আমার কোনো প্যাচ লাগে না। বাট আপনারা যখন করতে যাবেন তখন দেখবেন ভুলাই ফেলছেন, সব এর সাথে ভুলাই ফেলছেন, তখন কোড বাদ দিয়ে শর্টকাটের পেছনে পড়ে যাবেন, যেকোনো একটা। আচ্ছা, যখন এক্সট্রা কোনো মানে থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে কাজ করবেন, নোটপ্যাড ছাড়া, বা কোনো কি বলা হয় অ্যাডভান্স কোড এডিটর নিয়ে কাজ করবেন, তখন আপনার যে কাজটা সেটা প্রজেক্ট আকারে ওপেন করাটা হচ্ছে ভালো। প্রজেক্ট আকারে ওপেন করবেন, দুইভাবে ওপেন করা যায়, একটা হচ্ছে নর্মালি ওপেন করা, একটা হচ্ছে প্রজেক্ট আকারে ওপেন করা। দেখেন আমি যদি এটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ব্র্যাকেট করি, আমি কিন্তু একটা মাত্র ফাইল ওপেন করছি, তাই না? একটা ফাইল। দেখেন বাম পাশে আমার পূর্বের যে কাজগুলো, সব কাজের ফাইলগুলো রয়ে গেছে। এখন আপনার ফাইল কোনটা খুঁজে বের করতে তো খবর হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, তাই না? সো এটা না করে করবেন কি, এই ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে ওপেন অ্যাজ ব্র্যাকেট প্রজেক্ট করবেন, অর্থাৎ প্রজেক্ট আকারে ওপেন করবেন, ফাইল আকারে না। যখন এভাবে ওপেন করবেন তখন বাম পাশের আদার্স যে প্রজেক্টগুলো ছিল আমার প্রিভিয়াস প্রজেক্ট, সেগুলো বন্ধ হয়ে শুধুমাত্র আপনি যে প্রজেক্ট ওপেন করছেন সেটা রয়ে যাবে, থেকে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যখন আপনার প্রজেক্টটা চলে আসবে, সাপোজ এখানে আপনার একটা IMG ফোল্ডার আছে, আপনি একটা ফোল্ডার বানান, ফোল্ডারের নাম দিলেন ইমেজেস ফোল্ডার। ঠিক আছে, ফোল্ডার বানাই নেন। আমি এখানে ফোল্ডার বানাইলাম, এখানে দেখেন আমার ফোল্ডারে চলে আসছে, আমার আর কষ্ট করে আনতে হচ্ছে না। এটা হচ্ছে যখন ওপেন অ্যাজ ব্র্যাকেট প্রজেক্ট করবেন, প্রজেক্ট আকারে যখন ওপেন করবেন তখন এই ফ্যাসিলিটিস গুলো পাবেন। এখানে ধরেন আমি রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল করলাম, ফাইল করে বলে দিলাম যে test.html দিয়ে এন্টার দিলাম। আপনার ফোল্ডারে ঢোকেন, দেখেন এই যে test.html চলে আসছে। ক্লিয়ার? এই ফ্যাসিলিটিস গুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ওপেন অ্যাজ ব্র্যাকেট প্রজেক্ট করতে হবে, অন্যথায় পারবেন না। আচ্ছা, এটাও বাদ দিই, আপাতত দরকার নেই। এটাও আপাতত বাদ দিই, দরকার নেই। আচ্ছা, দেন যেই ফাইলের উপরে আপনি এডিট করবেন, যেই ফাইলের ভিতরে আপনি কোড করবেন,
বাম পাশ থেকে সেই ফাইলটা চুজ করে সেই ফাইলের উপর একটা ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন এই যেখানে লেখা যায় সেখানে আপনার কার্সরটা বসে গেছে। ওকে, এর শর্টকাট লেখার অনেক পদ্ধতি আছে। যেমন আমি যদি লিখি HTML5 সরি HTML, আচ্ছা আমার ওটা ডাউনলোড করা নেই, অসুবিধা নেই, আমি পরে করে দিচ্ছি। কিন্তু শর্টকাট কি আছে, যেমন আমি এখানে একটা ট্যাগ লিখবো, লেস দেন দেওয়ার পরেই কিন্তু আমাকে সাজেস্ট করতেছে আপনি কি লিখতে চান না চান। আপনি শুধু এজ নিয়ে আসেন, দেখেন সব কটা বলে দিচ্ছে যে এজ জাতীয় যেগুলো আছে সব আপনাকে বলে দিচ্ছে। আমি S1 এর উপরে যদি ক্লিক করি S1টা বসে যাচ্ছে। দেন যখন আমি ক্লোজ করতে যাবো, যখন ওপেনিং ট্যাবটা ক্লোজ করবো, অটোমেটিক্যালি সে ক্লোজিং ট্যাবটা নিয়ে যাচ্ছে, আমার কষ্ট করে লিখতে হচ্ছে না। ক্লিয়ার? আবার যখন এন্টার দেবো তখন দেখেন আমার কার্সরটা যেখানে বসার কথা ছিল সেখানে বসে যাচ্ছে, আমাকে আর কষ্ট করতে হচ্ছে না। অটো নিয়ে নিচ্ছে। এই কিছু ফ্যাসিলিটিস আছে, বাট ফার্স্টে আপনাকে বুঝতে হবে যে কেন আমি এক ট্যাব সামনে লিখতেছি, কেন আমি একটা পরে লিখতেছি, এটা তো আমরা অলরেডি জানি। আগে শিখতে হবে, দেন আমরা এখন শর্টকাট ওয়ে ব্যবহার করতে পারি। তো চলেন আমরা লেখা শুরু করি। তাহলে প্রথম আমাদের কি লিখতে হয়? ডট টাইপ ছোট হাতের HTML। দেন আমাদের লিখতে হয় হচ্ছে HTML শুরু এবং শেষ, তার ভিতরে হেড শুরু হেড শেষ, এরপরে টাইটেল শুরু টাইটেল, আচ্ছা এটা ভিতরে সরি, টাইটেল শুরু টাইটেল শেষ। এখানে আমরা লিখে দিলাম ক্লাস 3। আচ্ছা, দেন আমাকে এখানে লিখতে হবে বডি, বডি শুরু বডি শেষ। আচ্ছা, দেন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন বা যেভাবে আমরা আগের বার সেভ করতে সেভাবে করতে পারেন, ফাইলে গিয়ে সেভ, একই কথা। এখন যদি রিলোড করি টাইটেলটা চলে আসছে। ক্লিয়ার? কত ক্লাসে? জি আমি বুঝতে পারি না আপনার কথা। ভুল গেছে, আমি যখন করছি এইটুকুই করছি তখন আমার এখানে মানে আউটপুট ভুল আসে, তখন আমি ভুল করছি। দেখতে হবে। আচ্ছা, গতকাল যে ট্যাগগুলো দেখাইছিলাম সবার ক্লিয়ার তো? অসুবিধা নেই তো? অ্যাঙ্কর ট্যাগ, আইএমজি ট্যাগ, কোনো প্রবলেম আছে কারো? আজকে সামনে আগাবো। আচ্ছা, আমি একটা পি ট্যাগ নিলাম, সরি শর্টকাট কি থাকার কথা। সো আমি পি লিখলাম। পি লেখার পরে এখানে কিছু কন্টেন্ট নিয়ে আসি, গুগল থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি। লোরেম ইপসাম, লোরেম ইপসাম হচ্ছে যে যখন আমরা কাজ করি, ম্যাম কেউ দিকে না, যখন আমরা কাজ করি তখন আমার সিচুয়েশন এরকম হয়ে যায় যে আমার কিছু একটা লিখতে হবে কিন্তু কি লিখবো সেটা খুঁজে পাচ্ছি না। তখন যদি আপনি লেখার পিছনে মনোনিবেশ করেন তখন আপনার কোডের পিছনে আর মনোনিবেশ করতে পারবেন না। তখন আমাদের প্রয়োজন হয় কিছু ডামি টেক্সট। অধিকটা আবার দেখা যাচ্ছে যে আপনি কারোর টেক্সট কপি করে যদি আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন সেটাও তো প্রবলেম, কপিরাইট আইনের আওতায় চলে আসবেন। তার লেখা কেন আপনি কপি করছেন? এই জন্য কিছু মানে গুরুজনরা বা পণ্ডিত যারা আছেন তারা এই লোরেম ইপসাম নামে কিছু ডামি টেক্সট তৈরি করে রাখছে। তো এটা আপনি যে কোনো জায়গা থেকে কপি করে ব্যবহার করতে পারেন, এর কোনো কপিরাইট নেই। ঠিক আছে, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। সো লোরেম ইপসাম অনেকভাবে ব্যবহার করা যায়, অনেক অ্যাডঅনস আছে, এক্সটেনশন আছে, সেগুলোর মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন। আমি সরাসরি একটা ওয়েবসাইটে গিয়ে কিছু লেখা কপি করে নিয়ে আসি। এত বড় না, এতটুকু কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। ওকে, এবং কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। রিলোড করি, চলে আসছে। আচ্ছা, চলে আসছে। আমি যদি আরেকটি প্যারাগ্রাফ আনতে চাই কি করব? আরেকটা পি ট্যাগ নিতে হবে, তাই তো? পি শুরু পি শেষ, তার ভিতরে আরেকটা
আবার মানে কিছু কন্টেন্ট নিয়ে আসলাম, আরেকটা প্যারাগ্রাফ চলে আসছে। এখন আমি যদি চাই যে এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফের ভিতরে এই পর্যন্ত যখন লেখা চলে আসবে তখন এই ইজ কথাটা আবার নিচের লাইনে চলে আসবে, যেটাকে বলা হয় লাইন ব্রেক। বুঝেননি? অর্থাৎ এই লেখাটা এখানে এসে একটা লাইনটা ব্রেক হয়ে যাবে, এরকম নিচে চলে আসবে। ঠিক আছে? এই কাজটা করতে, যেটা আমাদের মাঝে মাঝে লাগে, তাই না? এই কাজটা করার জন্য আমরা একটা ট্যাগ পাই, এই লাইনটাকে ব্রেক করার জন্য, এটাকে বলা হয় লাইন ব্রেক। লাইন ব্রেক করার জন্য আমরা একটা ট্যাগ পাই, সে ট্যাগের নাম হচ্ছে ব্রেক ট্যাগ, যার কিওয়ার্ড হচ্ছে বিআর, বা সহজে মনে রাখবেন বিআর ট্যাগ। বিআর ট্যাগ, তো বিআর ট্যাগ হচ্ছে একটি সিঙ্গেল ট্যাগ, যার শুরু হচ্ছে, যার শেষ নেই। মনে থাকবে, লাইন ব্রেক করার জন্য আমরা ব্যবহার করে থাকি বিআর ট্যাগ। স্ল্যাশ, এরকম স্ল্যাশ এর আগে কেন? এখানে দেখেন আমি স্ল্যাশ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে লাল হয়ে গেছে, তার মানে এটা ভুল। বিআর এর পরে, বিআর এর পরে স্ল্যাশ দিব? বিআর এর পরে স্ল্যাশ দিতে হয় যদি আপনি HTML4 ভার্সন বা HTML3 ভার্সন ব্যবহার করেন, সেক্ষেত্রে। HTML5 যখন চলে আসছে তখন আর এই স্ল্যাশটা দেওয়া লাগে না। ক্লিয়ার? স্ল্যাশটা আগে দেওয়া লাগতো যে কোনটা সিঙ্গেল ট্যাগ আর কোনটা ডাবল ট্যাগ এটা বোঝানোর জন্য, বাট এখন আর লাগে না, সেটা বাদ দিয়ে দিলাম, এটা না লেখাটাই স্ট্যান্ডার্ড। তাহলে এই ট্যাগগুলি কি হবে? হ্যাঁ, সত্যি ট্যাগ কেমন যেন দেখতে মনে হবে, একটা ওপেনিং ট্যাগ, এটা সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ। ওখানে লিখে বিআর দিয়ে দিতেন, আউটপুটে সরাসরি লেখা হবে লাইনটা নিচে চলে আসবে। হ্যাঁ, দেখেন এই ইজ কথাটা নিচে চলে আসবে। রিলোড করি, দেখেন এই যে লরেন ইসলাম পর্যন্ত আসছে, দেন ইজ কথাটা নিচে চলে আসছে, নিচের লাইনে চলে আসছে। ওকে, আপনি যদি চান যে না এখানে আরেকটা লাইন ব্রেক হোক, আরেক লাইন ভেঙে নিচে চলে আসুক, জাস্ট এই একটা বিয়ার এর জায়গায় আপনি চাইলে দুইটা বিয়ার ব্যবহার করতে পারেন, আরো এক লাইন নিচে চলে আসবে। আরেক লাইন নিচে চলে আসবে। এবার দেখেন, এবার কেমন জানি মনে হবে যে এখানে তিনটা প্যারাগ্রাফ ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন? অনেক সময় এই বিয়ারটা আমাদের খুব উপকারে আসে, কাজে লাগে। আচ্ছা, এরপরে আজকে আমরা দেখব কিছু টেক্সট ফরম্যাটিং ট্যাগ। ততবার আসবে, হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই। আমি এখানে বাদ দেওয়া যদি মাঝখানে আরেক জায়গায় এটা লিখে দিই, কোনো অসুবিধা নেই। যেখানে আমার লাইনটা ব্রেক করার প্রয়োজন সেখানে আমরা বিআর ট্যাগ বসাই দেব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা কিছু টেক্সট ফরম্যাটিং ট্যাগ শিখব। একটা টেক্সটকে বোল্ড করা, আন্ডারলাইন করা, ইটালিক করা, এই কাজগুলো দেখব। ঠিক আছে? তো আমরা একটু গুগলে সার্চ করি টেক্সট ফরম্যাটিং ট্যাগস। আচ্ছা, W3 স্কুলস নাম শুনছেন তো সবাই? W3 স্কুলস, এটা হচ্ছে যারা এই HTML কোডগুলো, CSS কোডগুলো যারা হ্যান্ডেল করে, যারা ভার্সনগুলো কন্ট্রোল করে, যারা মোটামুটি কোথাও এগুলো তৈরি করে, তাদেরই একটা সাইট হচ্ছে W3 স্কুলস। ওকে, তো এখানে আমরা চলে যাই, ক্লিক করেন। এই যে ভাই পিছনে কিছু মনিটরে বন্ধ করে দেন, হ্যাঁ মনিটর বন্ধ করে দেন। আচ্ছা, এখানে দেখেন আমরা বেশ কিছু ট্যাগ দেখতে পাইলাম, অনেকগুলো ট্যাগ, এগুলোকে বলা হয় টেক্সট ফরম্যাটিং ট্যাগ। এলিমেন্টস আর ট্যাগ একই কথা, এলিমেন্টস এবং ট্যাগ একই কথা। আচ্ছা, ওকে, সো বিআর ট্যাগের কনসেপ্ট তো সবাই বুঝছেন। আচ্ছা, আমি একটা কাজ করি, এই টেক্সট ফরম্যাটিং ট্যাগের আগে আপনাদেরকে আরেকটা জিনিস শিখে আসে, তাহলে আরো একটু ক্লিয়ার হবেন, বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে অনেক সময় এরকম প্রয়োজন হয় যে আমরা এখানে কিছু কোড লিখবো বা এখানে কিছু কন্টেন্ট আমরা লিখবো যেটা আমি চাচ্ছি না যে ব্রাউজারে শো করব।
আমরা একটা কমেন্ট লিখে রাখবো এখানে। অনেক সময় আছে না যে আমরা আমাদের কোডের ভিতরে কিছু কমেন্ট লিখে রাখা লাগে যে আমরা এখানে এই কাজ শুরু করছি, এখানে আমরা এই কাজ শেষ করলাম, এরকম কমেন্ট করে রাখা লাগে। নিজের জন্য লাগে বা পরবর্তীকালে যে ডেভেলপ করবে তার জন্য লাগে, ঠিক আছে, কিছু মেসেজ লেখা লাগে। কিন্তু আমরা যদি এখানে নর্মালি কোনো কিছু লিখি, যে আমি যদি এখানে লিখলাম দিস ইজ ফার্স্ট ট্যাগ, তাহলে এই লেখাটা তো নর্মালি এখানে শো করবে, চলে আসবে, আসবে না? যদি আমি এটাকে সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন এই লেখাটা কিন্তু এখানে ভেসে উঠবে। এটা তো প্রবলেম, আমি তো চাচ্ছি না এখানে লেখাটা ভাসুক, বাট এখানে আমি একটা মেসেজ দিয়ে রাখবো বা আমার নিজের বোঝার জন্য আমরা কিছু লিখে রাখতে চাই। যখন আমরা এরকম সিচুয়েশনে পড়বো যে আমার কোনো কিছু লেখা লাগতেছে বাট ব্রাউজারে সেটাকে শো করাতে চাচ্ছি না, তখন সেটাকে কমেন্টের ভিতরে লিখতে হয়। ওকে, কমেন্টের ভিতরে লিখতে হয়। আচ্ছা, কমেন্ট নিয়ে আরো অনেক কাজ আছে, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো। যে কমেন্ট করার জন্য যে কাজটা করতে হবে একইভাবে অনেকটা ট্যাগের মতো করে, লেস দেন গ্রেটার দেন, ওকে, তার ভিতরে নট সাইন দেবেন একটা, নট সাইন দিয়ে কটা, চারটা হাইফেন দেবেন। ওকে, লেস দেন, গ্রেটার দেন, তার ভিতরে নট সাইন দিয়ে চারটা হাইফেন। এর ভিতরে আপনি লিখে দেন যা খুশি তাই লিখে দেন, দিস ইজ আওয়ার কমেন্ট, লিখে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। সেটা কি দুইটা হাইফেনের মাঝখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিডল মিডল বরাবর। এরকম লেখার পরও একটু এরর আসতে পারে, দেখে আসে কিনা। দেখেন এখন কিন্তু সেই লেখাটা চলে গেছে, আর নেই, কারণ সেটা এখন কমেন্টের ভিতরে আছে, আর কমেন্ট কখনো ব্রাউজারে শো করে না। এখন আমি দেখি যে আসলে কমেন্টটা কি অবস্থায় আছে, রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে গেলাম, যাওয়ার পরে এই কমেন্টটা চলে আসছে। বাট অনেক ব্রাউজারে দেখবেন যে এইভাবে লিখলে একটা এরর দেখায় বা এটা লাল হয়ে থাকে। এটা কারণ হলো তারা মনে করে যে এই কমেন্ট যেখানে আপনি করতেছেন এই কমেন্টটার দুই পাশে দুইটা স্পেস দিতে হয়। ওকে, অর্থাৎ এখানে একটা স্পেস দিয়ে রাখবেন, এখানে একটা স্পেস দিয়ে রাখবেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যবহার করা, স্ট্যান্ডার্ড একটা রুলস, মনে থাকবে। না দিলেও সমস্যা নেই, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। কিছু কিছু ব্রাউজার যদি স্পেস না দেন তারা এটাকে ভুল হিসেবে কাউন্ট করে। এজন্য সতর্কতা অবলম্বন করার জন্য দুই পাশে দুটো স্পেস অবশ্যই দিয়ে রাখবেন। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, চলে আসছে আমাদের কমেন্ট। আচ্ছা, এখন এই ধরনের সব কমেন্টকে কি আপনার গ্রিন কালার হবে? গ্রিন কালার মানে এখানে যে মানে কোথায় গ্রিন কালার আমি বুঝতে পারিনি বিষয়টা। মানে কমেন্টগুলো কি সবই গ্রিন কালার হবে? এটা যা হয় হোক, এটা আপনার ব্রাউজারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, বা কোড এডিটরের উপর ডিপেন্ড করে এখানে কি হবে না হবে, এই আর কি। আচ্ছা, এখন যদি আমরা একটা কাজ করি, আরেকটা কমেন্ট করি, লেস দেন, গ্রেটার দেন, দিয়ে তার ভিতরে নট সাইন, চারটা হাইফেন, চারটা হাইফেন করলাম, করে অর্ধেকটা রাখলাম উপরে আর অর্ধেকটাকে কাট করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেখেন তাহলে এর ভিতরে যা কিছু আছে সব এখন কমেন্ট হয়ে গেছে, কোনো কিছু এখন আর শো করবে না। ক্লিয়ার? ভিতরে কোনো ট্যাগ থাকুক বা যাই থাকুক না কেন, এখন কোনো কিছু শো করবে না, সব এখন কমেন্টের আওতায়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন আউটপুট এখন হাওয়া হয়ে যাবে, সব কমেন্ট হয়ে গেছে। যদি রিলোড করি কিছুই নেই। বোঝা গেছে এখন কমেন্টের বিষয়টা? সহজ একটা কনসেপ্ট। এটা এভাবেই থাক। এখন আমরা দেখব কিছু টেক্সট ফরম্যাটিং ট্যাগ। প্রথমে আমরা কোনটা পাইছিলাম? বি। বুঝতেই পারছেন বি দ্বারা কি উদ্দেশ্য? বোল্ড করা। আমি লিখে ফেলি, এক এক করে লিখে ফেলি। বি এর ভিতরে যা লিখবো সেটা বোল্ড হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখুন একটা কম লেখা নিয়ে আসি, এখান থেকে নিই, এতটুকু লেখা নিয়ে আসি।
পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, রিলোড করলাম, চলে আসছে বোল্ড। ওকে, এরপরে কোনটা আছে দেখি, স্ট্রং ট্যাগ। দেখি স্ট্রং ট্যাগটা কি কাজ করে। এখানে লেখা আসছে ইম্পর্টেন্ট টেক্সট, আমি বুঝাই দিচ্ছি যে কেন এটা ইম্পর্টেন্ট লেখা হলো। আমি লিখি স্ট্রং ট্যাগটা লিখি, স্ট্রং ট্যাগ শুরু, স্ট্রং ট্যাগ শেষ। আচ্ছা, এগুলো তো ডাবল ট্যাগ হবে, কেন হচ্ছে ডাবল ট্যাগ সেটা তো আপনাদের বুঝে আসতেছে, কারণ ভিতরে কোনো কিছু লেখা লাগে, আর যেগুলোর ভিতরে কোনো কিছু লেখা লাগে সেটা ডাবল ট্যাগ হয়ে যায়। সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পরে যদি ব্রাউজার রিলোড করি, দেখেন কোনো ডিফারেন্স আছে। আমরা একটা কাজ করি, একটা বিআর ট্যাগ ব্যবহার করি এখানে, বিআর, যেন লাইনটা ব্রেক হয়ে যায়, নিচের লাইনে চলে আসে। স্যার লাইনটা ব্রেক হলো না কেন? আমরা তো সেকেন্ড লাইনে লিখছি। আচ্ছা, ভালো একটা প্রশ্ন করছেন, সেকেন্ড লাইনে গেছে তারপরে কেন ব্রেক দেওয়া লাগলো? আমাদের এটা তো পরপর লিখছি, হ্যাঁ, তাহলে লেখাটা কেন পাশাপাশি আসছে? আচ্ছা, এটার অ্যান্সার আমি পরে দেবো, এখন না। এটা নিয়ে একটু পড়াশোনা আছে। আচ্ছা, এখন দেখেন যে আউটপুটটা কিন্তু সেম টু সেম, কোনো ডিফারেন্স নেই। তাহলে তো আমরা চাইলে বোল্ডে ব্যবহার করতে পারতাম, কেন আমরা স্ট্রং ব্যবহার করলাম? বোল্ড ট্যাবটা ছিল পূর্বের ভার্সনের জন্য, 4.3 এর পূর্বে যে ভার্সনগুলো, ওই ভার্সনে বোল্ড ব্যবহার করা হতো। এখন HTML5 ভার্সনে বোল্ডের পাশাপাশি স্ট্রং আরেকটা ট্যাগ নিয়ে আসা হয়েছে। তো এটা আনা হয়েছে হচ্ছে যে যদি আপনার এমন কোনো টেক্সট থাকে যে টেক্সটটা আপনি একটু মানে ইম্পর্টেন্ট টেক্সট হিসেবে দেখাইতে চান, ঠিক আছে, হয়তো ইউজারকে দেখাইতে চান বা গুগলকে দেখাইতে চান, তখন সেগুলোকে আপনার স্ট্রং ট্যাগের ভিতর দেওয়াটা ভালো, জিনিসটাকে আলাদা করার জন্য। আলাদা করার জন্য। এই নামটা কিন্তু কিন্তু আমি টেক্সট দিচ্ছি, যেটা হচ্ছে আমার রিপোর্টের কোড বা সামথিং, সেখানে স্ট্রং দিলে ওটাকে মার্ক হয়ে যাবে। যদি আমরা শুধু বোল্ডের ভিতরে দিই, সে শুধু লেখাটাকে বোল্ড করে ফেলবে, তার ভিতরে কোনো ইম্পর্টেন্স থাকবে না, জাস্ট বোল্ড। বাট আমরা যদি স্ট্রং লিখি যখন লিখি, হ্যাঁ, তখন এক তো বোল্ড হবে, পাশাপাশি ওটা যে একটা স্ট্রং ট্যাগ, মানে স্ট্রং একটা বিষয় যেটাকে আপনি ইম্পর্টেন্ট করতে চাচ্ছেন, তার জন্য তো চেঞ্জ আসবে। কোনো চেঞ্জ আসবে না, আউটপুটে কোনো চেঞ্জ আসবে না, বাট আপনার ব্রাউজার বুঝে নেবে যে এই লেখাটা একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, গুগল বুঝে নেবে যে এই লেখাটা একটু বেশি ইম্পর্টেন্ট, সেটাকে বেশি গুরুত্ব দিবে। ক্লিয়ার? এরপর হচ্ছে ইটালিক ট্যাগ। ইটালিক করার জন্য আমরা যে এখানে একটা ব্রেক ট্যাগ দিই, আমরা যে ট্যাগটা পাই সেই ট্যাগটার নাম আছে আই ট্যাগ। লিখে ফেলি কন্টেন্ট, চলে আসছে। এরপরে কোনটা আছে, ইএম ট্যাগ। দেখি ইএম ট্যাগে কি আসে, আরেকটা বিআর দিলাম, শর্টকাট লিখতে লিখতে সে অভ্যাস হয়ে গেছে। ইএম কোনো রেফারেন্স নেই, কোনো রেফারেন্স নেই। আচ্ছা, এরপরে এখানে আরেকটা বিআর, এমফেসিস ট্যাগ যে লেখা আছে, তার মিনিংটা আমি নিজেও জানি না, গুগলে সার্চ দেন, ইংলিশ টু বাংলা লিখে সার্চ দেন, জোর, জোর দেওয়া, জোরালো করা, গুরুত্ব আরোপ করা, একই জিনিস। যদি হ্যাঁ, বি আর স্ট্রং এর ভিতরে যে সম্পর্ক, আই এবং এম এর ভিতরে সেই সম্পর্ক, বুঝাইতে পারছি? তো যখন আপনি মনে করেন যে না আমার কোনো ইম্পর্টেন্ট দেওয়া দরকার নাই, ঠিক আছে, কোনো ইম্পর্টেন্ট বোঝানোর দরকার নাই, জাস্ট আই ব্যবহার করবেন। বাংলা মিনিং হচ্ছে স্ট্রং আর ইয়াটার মিনিংটা সেম হয়ে যাচ্ছে। কোনটা? স্ট্রং হচ্ছে ইম্পর্টেন্ট, মানে গুরুত্বপূর্ণ যেটা, আবার এর ওটার মানে তো গুরুত্বই দেখাচ্ছে। সমস্যা কোথায়? আউটপুটটা তো চেঞ্জ, যেখানে যে আউটপুটটা প্রয়োজন তখন সেই আউটপুটের অনুযায়ী নেবেন। ক্লিয়ার? এরপর আছে মার্ক ট্যাগ। দেখি মার্ক ট্যাগে কি করে। এটা ব্রেক দিতে হবে। আমি ব্রেক দিয়েছি যেন যেন নিচের লাইনে চলে আসে। কপি করেন, পেস্ট করে দিলাম, সেভ করলাম। এটা হচ্ছে মার্ক ট্যাগ, একটা মার্ক হয়ে আসতেছে, আর কিছুই না, আর এখানে কালার আছে, একটা কালার হয়ে আসতেছে। আচ্ছা, এরপরে কোনটা আছে, সবগুলোই দেখে মেকআপ করে। স্মল ট্যাগ নিয়ে আসি, স্মল ট্যাগ।
এখানে একটা বিআর নেই, বিআর স্মল, দেন পেস্ট করে দিলাম, চলে আসছে। স্মল ট্যাগটা কিছুই করে না, জাস্ট লেখাটা একটু ছোট করে, লেখাটা একটু ছোট করে, তাই আর কিছুই না। এরপরে কোনটা আছে, ডিলিট ট্যাগ। বুঝতেছেন তো, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আচ্ছা, সেভ করি, রিলোড করি, এটা হচ্ছে এটার কাজ, লেখাটা ডিলিট, ওই যে আছে না বিভিন্ন, ওই যে অনেক সময় দেখবেন ই কমার্স সাইটে দাম লেখা আছে বাম পাশে 450 টাকা, কেটে দিয়ে সামনে লিখে দিয়েছে 200 টাকা। সেক্ষেত্রে কি ওরা আবার ওইটা নিয়ে তো কাজ করতে হয়? এই যে ডিলিট ট্যাগ যেটাকে কেটে দিচ্ছে সেটা মনে করেন ডিলিট ট্যাগের ভিতরে লিখছে তারা। ওকে, তারপরে ইনসার্টেড ট্যাগ, দেখি এটা কি কাজ করে। বিআর ব্যবহার করলাম, আইএনএস পেস্ট করলাম, সেভ করি। এটা হচ্ছে নিচে একটা দাগ চলে আসার কথা, হ্যাঁ, আন্ডারলাইন। ওকে, আন্ডারলাইন, আন্ডারলাইনের জন্য আমরা আরেকটা ট্যাগও পাই, ইউ ট্যাগ। দেখি কি হয়, দেখি কি হয়। সেম টু সেম, কোনো ডিফারেন্স নেই। আই এবং ইনসার্ট, বি এবং স্ট্রং এর যে সম্পর্ক, এবারে আই এবং ইএম এর যে সম্পর্ক, এখানেও সেম টু সেম সেই সম্পর্ক। বুঝাইতে পারছি? এরপরে চলে যাই আমরা পরের কোনটা, এটা কোনটা, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। এটা দেখি আমরা কি আছে না আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কয়ার বিষয়টা আমরা বলতাম না যে 2a স্কয়ার কি জানি বলতাম, a স্কয়ার প্লাস 2a স্কয়ার কি জানি পড়তাম আমরা। লিখলাম একটা, ওকে, এতটুকু লিখলাম। নর্মালি লিখলে তো এভাবেই দেখাবে। এখন এটাকে তো একটু উপরে নিয়ে যাইতে, উপরে নিয়ে যাইতে, তখন এটাকে কার ভিতরে রাখবেন, সুপার, সাবস্ক্রিপ্ট, SUB। তো এটাকে কাট করে SUB। আমার মাঝে মাঝে একটা প্যাচ লেগে যায় যে কোনটা সাবস্ক্রিপ্ট কোনটা সুপারস্ক্রিপ্ট, সম্ভবত তাই, তাই হবে। SUB জায়গা P বানাই দেন, বুঝতে পারছেন? উপরে চলে গেছে। এখানেও সে একই কাজ করেন, এটা ইউজ করতে হবে। চলে আসছে। আমরা এখানে একটা ব্রেক ব্যবহার করি, নাহলে ভালো লাগতেছে না দেখতে। বিআর ব্যবহার করলাম, এটার পরও একটা বিআর ব্যবহার করি। তো বুঝতেই পারছেন যে সাবস্ক্রিপ্ট তাহলে এর উল্টা কাজ করবে, যেমন নিচে নিয়ে আসবে। আমরা লিখতাম না H2O, টুটাকে নিচে লিখতে হতো। হ্যাঁ, এটাকে কাট করেন SUB বসায় দেন, আর এখানে আমরা লাস্টে একটা বিআর ট্যাগ ইউজ করি। বুঝতে কারো অসুবিধা আছে? ওকে, ম্যাথমেটিক্যাল ওয়েবসাইট বানাতে গেলে অনেক পরিশ্রম। হ্যাঁ, অনেক পরিশ্রম হয়, রিয়েলি অনেক পরিশ্রম হয়। তবে মজার বিষয় কি জানেন, এই ধরনের ওয়েবসাইট করার জন্য যেগুলো এই সমস্ত জিনিস বেশি ব্যবহার করা লাগবে, ওটার জন্য ভিন্ন একটা পন্থা আছে। সেটা হচ্ছে কিছু প্লাগ ইন পাওয়া যায়, রেডিমেড কাজ করে দেওয়া থেকে, জাস্ট আপনি সেটা ইউজ করে তৈরি করে করতে পারবেন, সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। পাওয়ারের উপরে পাওয়ার, আচ্ছা, ওটা অন্যভাবে করা যায় আর কি। এখন মজার বিষয় কি জানেন, মজার বিষয় হলো এত সময় পর্যন্ত আমরা যে ট্যাগগুলো দেখলাম, মোটামুটি এই একটা ট্যাগও আমাদের লাগবে না।
লাগবে না। সিএসএস এর ক্ষেত্রে লাগে এই ট্যাগ গুলো আমাদের মোটেই লাগবে না, ট্যাগের কাজগুলো আমরা কভার করবো সিএসএস এর মাধ্যমে। তবে কোনো কোনো ক্ষেত্রে আপনাকে এই স্ট্রং ট্যাগটা লাগতে পারে এবং লাগতে পারে হচ্ছে স্মল ট্যাগটা, এই দুইটা মাঝে মাঝে লাগে, আমাদের কাজের সুবিধার্থে আমরা ব্যবহার করে থাকি। ক্লিয়ার? বাকি যে কাজগুলো বোল্ড করা, যেমন লজিক্যালি কি বলা হয়, বোল্ড, একটা টেক্সটকে বোল্ড করা, এটা তো লজিক্যালি একটা টেক্সটাইল স্টাইলিং করা, তাই না? আর আমরা আমাদের যাবতীয় স্টাইলিং এর কাজ করে থাকি সিএসএস এর মাধ্যমে। বুঝাইতে পারলাম? আচ্ছা, তারপরও এগুলো জেনে রাখবেন, কারণ এগুলো জেনে রাখলে হয় কি, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাকে একটা বায়ার একটা প্রজেক্ট বলে দিল যে আমার এই যে একটা ওয়েবসাইট, ওয়েবসাইটে একটা নতুন ভার্সন তৈরি করে দাও। তখন তো আপনার সেই ওয়েবসাইটটা নিয়ে মানে রিসার্চ করতে হবে, সেই ওয়েবসাইটের কোডগুলো পড়তে হবে। সেখানে গিয়ে যেটা আপনি হুট করে একটা ইএম ট্যাগ দেখলেন, তখন যারা ঘাবড়ায় না যান যে ইএম ট্যাগ আবার কি জিনিস, জেনে রাখাটা বেটার। জানলে তো অনেক কিছু জানা যায়, বাট প্র্যাকটিসটাই মেইন। এগুলো কোনোদিন প্র্যাকটিস করতে হবে না, এগুলো জাস্ট মাথার উপরে আমি আজকে দিলাম যে এই ধরনের ট্যাগ আছে, একবার বা দুইবার লিখে বাকি ভুলে যাবেন, কোনো অসুবিধা নেই, এগুলো মনে রাখার কিছু না, এমনি মনে হয়ে যাবে। ক্লিয়ার? সার্চ দিলে তো পাওয়া যাবে। এগুলোকে বলা হয় টেক্সট ফরম্যাটিং ট্যাগ। আচ্ছা, এখন একটা জিনিস দেখাবো আপনাদেরকে, একটু গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করেন। আমি একটা কাজ করি, এত সময় পর্যন্ত যা করলাম সবগুলোকে কমেন্টের ভিতরে নিয়ে আসি, কি করব, লেস দেন, গ্রেটার দেন, নট সাইন, ডট না, হাইফেন, ঠিক আছে? এরপরে যেখানে শেষের অংশটুকু কাট করে নিয়ে আমি যে লাস্টে বসাই দিলাম, আমি যেখানে রাখতে চাই, যতটুকু আমি কমেন্টের ভিতরে আটকায় রাখতে চাই, সব আটকে গেল। রিলোড করেন, কিছুই নেই। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, খুব ভালো করে বোঝার ট্রাই করবেন, না হলে এটা অনেক প্যাচ লেগে যায় অনেকের। আমি একটি পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নিয়ে পি ট্যাগের ভিতরে কিছু কন্টেন্ট নিয়ে আসি, কপি করি, পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, রিলোড করি, চলে আসছে আমাদের কন্টেন্ট। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই পি ট্যাগ, এটা এই টোটাল লেখাটা একটা পি ট্যাগের ভিতরে আমি রাখবো। ওকে, আমি রাখছি, ফাইন। এখন আমি চাচ্ছি যে এই লেখার প্রথম এতটুকু বোল্ড হবে, লেখার প্রথম এতটুকু বোল্ড হবে, চাইতেই তো পারি না, তাই না? সেক্ষেত্রে কি করব, এতটুকু যদি আমরা বোল্ড করতে চাই, এতটুকুকে একটা স্ট্রং ট্যাগ বা একটা বোল্ড ট্যাগের ভিতরে আপনাকে রাখতে হবে, মনে থাকবে? সো এই লেখাটাকে কাট করেন, কন্ট্রোল এক্স দিলে কাট হয়ে যাবে, কাট করেন। কাট করার পরে এখানে একটা বোল্ড ট্যাগ নেন, স্পেস দিতেও পারেন, নাও দিতে পারেন, স্পেস দিলে একটা স্পেস কাউন্ট হবে, না দিলে হবে না। ওকে, সো এখানে আমি লেখেন স্ট্রং, লিখলেন, লিখে পেস্ট করে দিলেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড করি, দেখেন এতটুকু লেখা কিন্তু বোল্ড হয়ে গেছে। ক্লিয়ার? এখন আমি চাচ্ছি যে এই লেখাটা বোল্ড হয়েছে, বেশ ভালো কথা, লেখাটা বোল্ড হয়েছে, ভালো কথা। আমি চাচ্ছি যে এই যে ফ্যাক্ট কথাটা, এই ফ্যাক্ট কথাটা বোল্ডের পাশাপাশি ইটালিকও হবে, তাই দিতে পারি আমি, ইটালিকও হবে। তাহলে এটাকে আমি একটা কাজ করি, একটা স্পেস দিয়ে 3টা ওয়ার্ড বানাই ফেলি, এটাকে আই ট্যাগের ভিতরে রাখতে হবে, তাই তো? কাট করলাম, কাট করে একটা আই ট্যাগ নিলাম, দেন তার ভিতরে পেস্ট করে দিলাম, সেভ করি, চলে আসছে। আচ্ছা, মজার ব্যাপার হলো, যেটা ভুল করে আমরা মানে প্রায় স্টুডেন্ট ভুল করে যেটা, সেটা হচ্ছে আমি কন্ট্রোল জেড দিয়ে পেছনে চলে যাচ্ছি। আমি চাচ্ছি যে এইখান থেকে নিয়ে এতটুকু, এই বোল্ড কিওয়ার্ডটা সহ এখান থেকে নিয়ে এতটুকু আমি ইটালিক করব। এখন বলেন কিভাবে করব? এই ফ্যাক্ট থেকে নিয়ে এই উইল পর্যন্ত, ধরেন এই ফ্যাক্ট থেকে নিয়ে এই উইল পর্যন্ত আমি ইটালিক করব। আচ্ছা, তাহলে এখান থেকে এই পর্যন্ত কাট করব, তাই তো?
ট্যাগের আগে আগে একটা ইন্টারভিউ পরে পরে তারপরে যাবে তারপরে হ্যাঁ। আবার ট্যাগের আগে দেখলে আগে এইভাবে করতে হবে। আচ্ছা, আমি দোটা দেখাই। আমি এখান থেকে এই পর্যন্ত কাট করলাম, লজিক্যালি আমরা যেভাবে করতেছিলাম সেভাবে কাট করে একটা আই ট্যাগ নিলাম। লজিক্যালি এরকম হওয়ার কথা ছিল, তাই না? জি এরকম যখনই দেবো তখন দেখেন এই যে লাল হয়ে আছে, রেড কালার লাল হয়ে আছে। কারণ কি? কারণ হলো যেই ট্যাগটা আপনি আগে শুরু করবেন সেই ট্যাগটা শেষ করতে হবে সবার পরে, আর যেই ট্যাগটি আপনি সবার পরে শুরু করলেন সেই ট্যাগটা শেষ করতে হবে সবার আগে। ক্লিয়ার? এখানে পি ট্যাগটা শুরু করছেন সবার আগে, শেষ করতে হবে সবার পরে। সেকেন্ড শুরু করছেন স্ট্রং ট্যাগ, তো স্ট্রং ট্যাগটা শেষ করতে হবে পি ট্যাগ যেখানে শেষ হয়েছে তার আগে। সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথম শুরু করছেন পি ট্যাগ, তো শেষের যখন শেষ করবেন শেষ হবে হচ্ছে প্রথমে, মানে সবার শেষে হয়তো চলে যাবে পি ট্যাগ, তাই তো? পি ট্যাগ। সেকেন্ড আপনি শুরু করেছেন হচ্ছে স্ট্রং ট্যাগ, কি লিখি, স্ট্রং ট্যাগ। সো এইখানে পি ট্যাগের আগে যেহেতু এটা সেকেন্ড শুরু হয়েছে সেহেতু এটা এখানে চলে আসবে স্ট্রং ট্যাগ। বুঝাইতে পারছি? 3 নম্বরে আমরা করছিলাম হচ্ছে আই ট্যাগ, স্ট্রং এর পরে আমরা লিখছিলাম হচ্ছে আই ট্যাগ। শেষ করার ক্ষেত্রে এখানে চলে আসবে আই ট্যাগ। এবার ক্লিয়ার? যে আগে পি ট্যাগ শুরু করছি বিধায় সবার শেষে চলে আসবে পি ট্যাগ। সেকেন্ডে আমরা স্ট্রং ট্যাগ শুরু করছিলাম, সো স্ট্রং শেষ হবে পি ট্যাগের আগে, তারপর আই ট্যাগ, তারপরে শুরুটা যেভাবে হবে শেষটা তার উল্টাটা হবে। আচ্ছা, এখানে আমরা সেটার উল্টা মানে ভুল করে ফেলছি, আমরা পি ট্যাগ শুরু করছি শেষ করছি, বেশ এটা ঠিক আছে। স্ট্রং ট্যাগ শুরু করছি অথচ স্ট্রং ট্যাগটা আমরা মাঝখানে রেখে দিয়েছি। যতবারই করবো ততবারই ওইভাবে স্পেসিফিক ভাবে করে দেব। এভাবে করতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছিল ওটা থাক, এই অবস্থায় বুঝতে সুবিধা হবে। আমি এটাকে কমেন্টের ভিতরে আটকায় রাখি, আর এখানে আমি লিখে দিই, কমেন্টটা শেষ করে দিই। আচ্ছা, এই স্ট্রং ট্যাগটা এখন কাট করে নিয়ে যাই, স্ট্রং ট্যাগটা নিয়ে আসি আমরা এখানে। এখন তো প্রবলেম নেই, দেখেন এই যে পি 1 নম্বরে পি, 2 নম্বরে স্ট্রং, 3 নম্বরে আই। শেষ করার ক্ষেত্রে 1 নম্বর আই, 2 নম্বরে স্ট্রং, 3 নম্বরে পি, উল্টা। স্যার তাহলে তো আপনার ব্যাকে ভিডা হুইল বি এগুলো তো বোর্ড হয়ে যাবে। এটা এটা বোল্ড হয়ে যাবে, এটাও বোল্ড হয়ে যাবে, এটাও বোল্ড হয়ে যাবে, এটাও বোল্ড হয়ে যাবে। ওকে, এখন যদি আপনি চান আমি যেটা যেভাবে আগে বলছিলাম সেভাবে করতে, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, সবই কেটে দিই, প্রথম দিকে দেখাই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। নর্মাল অবস্থায় এখান থেকে এতটুকু আমরা বোল্ড করে আসি। ধরেন এখানে আমি একটা পি ট্যাগ শুরু করলাম, আমি এদিকে পি ট্যাগ শুরু করলাম, ঠিক আছে? পি এর ভিতরে আমি একটি স্ট্রং ট্যাগ নিলাম, স্ট্রং ট্যাগ নিলাম। ওকে, এখন আমি স্ট্রং ট্যাগের ভিতরে চাইলে আমি একটা আই ট্যাগ নিতে পারি, আই ট্যাগ নিতে পারি। ওকে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর শেষ করার ক্ষেত্রে সবার আগে এটা, তারপরে এটা, তারপরে এটা, অনেকটা HTML এর মতোই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইটাকে বলা হয় প্যারেন্টস এবং চাইল্ডের সম্পর্ক। চাইল্ড আপনি শুরু করে শেষ করতে হবে, দেন আপনাকে আবার প্যারেন্টসে ফিরে আসতে হবে। ক্লিয়ার? চাইল্ড আপনি শুরু করছেন, দেন আপনাকে শেষ করে দেন আপনাকে আসতে হবে প্যারেন্টসে ফিরে আসতে হবে। চাইল্ড শুরু করে চাইল্ড শেষ না করে আপনি আপনার প্যারেন্টসে মুভ করতে পারবেন না, তখন এরর দেখাবে। আচ্ছা, এখন কথা হলো যে কোন কোন ক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে এই যে এখানে যে সিচুয়েশন আমরা পড়ছিলাম যে এখান থেকে এই পর্যন্ত আমরা বোল্ড করছিলাম, কাট করে আমি স্ট্রং ট্যাগের ভিতরে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে।
স্ট্রং, ঠিক আছে, সেভ করলাম, দেন রিলোড করলাম। এখন আমার দরকার এটাকে ইটালিক করা, পাশাপাশি এতটুকু ইটালিক করা। এখন আমি কি করব, এটা হচ্ছে প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে ওইটা আমি বুঝছি, ডেটা রিডার এটা বোল্ড হবে না, শুধুমাত্র এটা লিখা হবে। হ্যাঁ, সেটাই বলতেছি আর কি, যে আমার এটা তো বোল্ড আছে অন্য একটা ট্যাগের মাধ্যমে, বোল্ড আমরা করে ফেলছি অলরেডি। এখন চাচ্ছি এতটুকু আবার ইটালিকও করতে, পাশাপাশি এতটুকু শুধুমাত্র বোল্ড করতে, সরি শুধুমাত্র ইটালিক করতে। ওকে, এই কাজটা যখন আমরা করতে যাব তখন আমাকে এখন ফিরে আসতে হবে সিবলিংস এর সম্পর্কে। ওকে, এখন আর প্যারেন্ট চাইল্ডের দিয়ে আমরা কাজটা করতে পারতেছি না, এখন আমাদেরকে চলে আসতে হবে সিবলিংস এর সম্পর্কে। সেটা কিভাবে, ওখানে যেভাবে করছিলাম প্যারাগ্রাফ ট্যাগ, তার ভিতরে স্ট্রং ট্যাগ নিয়ে স্ট্রং ট্যাগের ভিতরে এখানে আমরা ব্যবহার করতে চাইছিলাম হচ্ছে ইটালিক, মানে সরি স্ট্রং ট্যাগের ভিতরে অল্প একটু একটা কিওয়ার্ড আমি ইটালিক করতে চাইছিলাম, তাই না? এই যে এই কিওয়ার্ডটা ইটালিক করতে চাইছিলাম। আচ্ছা, এখন এখানে আরেকটা আই ট্যাগ নিয়ে আপনাকে পরবর্তী লেখাটা ইটালিক করতে হবে। বুঝাইতে পারছি? আলাদা আলাদা করতে হবে, আলাদা আলাদা ব্যবহার করতে হবে। প্রথম ছোট যেটা বড় করা আছে বা স্টাম্প করা আছে ওইটাকে প্রথমে ইটালিক ইটালিক করতে হবে, স্টাম্পটা শেষ করে আবার ইটালিক করার জন্য আবার ট্যাগ নিতে হবে। বুঝে আসছে? আচ্ছা, এটা বুঝতে একটু কষ্ট হলো মনে হয়, আমি আরবার বোঝাই। দেখেন এখানে আপনি একটা স্ট্রং ট্যাগ নেন, এটা প্রথমে বুঝেছিলাম। হ্যাঁ, স্ট্রং ট্যাগ নেন, দেন এখানে একটা ইটালিক ট্যাগ নেন, ইটালিক ট্যাগ নেন। ক্লিয়ার? এই যে একটা স্ট্রং ট্যাগ নিলাম, দেন এতটুকু আমাকে ইটালিক করতে হবে, এতটুকু কাট করে আমি ইটালিক করে আসি, আগে ইটালিক করে আসি, ইটালিক হয়েছে এতটুকু, ইটালিক হয়ে গেছে। দেন আমাকে এতটুকু ইটালিক করার জন্য একে স্পেসিফিক ভাবে আলাদাভাবে আরেকটা আই ট্যাগের ভিতরে রাখতে হবে। ক্লিয়ার? এখন কি হবে, এখন এই স্ট্রং ট্যাগটা আর এই আই ট্যাগটা আর প্যারেন্ট চাইল্ড থাকবে না, এটা এবং এই স্ট্রং ট্যাগটা এখন সিবলিংস হয়ে যাবে, ভাই বোনের সম্পর্ক হয়ে যাবে। ক্লিয়ার? যেমন এখানে আমরা লিখছিলাম প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে স্ট্রং ট্যাগের ভিতরে আবার আরেকটি আই ট্যাগ। ওকে, সো এখন এই স্ট্রং ট্যাগটা এই আই ট্যাগের সিবলিংস, প্যারেন্টস আর চাইল্ড নয়, বরং এই আইটা হলো আবার স্ট্রং এর চাইল্ড। তো প্যারেন্ট চাইল্ড সিবলিংস এর রিলেশনটা বোঝা গেছে? এই রিলেশনটা মাথায় রাখতে হবে, না হলে ভুল হয়ে যাবে। আচ্ছা, সো যেহেতু প্যারেন্ট চাইল্ডের সম্পর্ক, সেহেতু একটু সাজায় গোছায় লিখি। আচ্ছা, সো এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আমরা আরেকটু সামনে আগাই। এতটুকু কমেন্ট করে রাখি, শর্টকাট কমেন্ট করলাম, কন্ট্রোল স্ল্যাশ দিলে শর্টকাট কমেন্ট হয়ে যায়, পূর্বে এটা একটা বসে যাবে। চলে আসছে, এখন চলে আসি ম্যামের প্রশ্নের অ্যান্সারে, যে আমরা কিছু কিছু ট্যাগ দেখতেছি, যে ট্যাগটা যেমন পি ট্যাগ, যখন আমরা মাল্টিপল পি ট্যাগ ব্যবহার করতেছি, একটি পি ট্যাগ শেষ, দেন তারপরে আরেকটা পি ট্যাগ শুরু হচ্ছে, বাট যখন আমরা আই ট্যাগ বা স্ট্রং ট্যাগ ব্যবহার করতেছি তখন সেই লেখাগুলো পাশাপাশি আসতেছে কেন, এটা হচ্ছে প্রশ্ন, তাই না? আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে যে প্রথমে আমরা গত ক্লাসে জানছি যে ট্যাগ লেখার দিক থেকে ট্যাগ দুই প্রকার, সিঙ্গেল ট্যাগ এবং ডাবল ট্যাগ, তাই না? আচ্ছা, ডিসপ্লেতে আচরণের ভিত্তিতে আবার ট্যাগ দুই প্রকার, ঠিক আছে? ডিসপ্লেতে আচরণ এর ভিত্তিতে আবার ট্যাগ দুই প্রকার, একটাকে বলা হয় ব্লক ট্যাগ আর একটাকে বলা হয় সিঙ্গেল ট্যাগ, সরি ইনলাইন ট্যাগ। একটাকে বলা হয় ব্লক ট্যাগ আর একটাকে বলা হয় ইনলাইন ট্যাগ। ডিসপ্লেতে আচরণ করার ভিত্তিতে ব্লক ট্যাগ বলা হয় যে সমস্ত ট্যাগ লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গাটা দখল করে রাখে, সেটাকে বলা হয় ব্লক ট্যাগ, পুরো ডিসপ্লে সে ব্লক করে রাখতেছে, ঠিক আছে? আর ইনলাইন ট্যাগ বলা হয় যেগুলো পুরো ডিসপ্লে ব্লক করে রাখে না, বরং তার যতটুকু জায়গা প্রয়োজন সে অতটুকু জায়গায় দখল করে। বুঝতে পারছেন? এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। পরবর্তীকালে ডিসপ্লে ব্লক এবং ইনলাইন ট্যাগ যদি না বুঝেন
তাহলে আপনার ডিজাইনগুলো পুরো ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে, সেটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, লেফট থেকে রাইট পর্যন্ত ডিসপ্লের পুরো জায়গাটা ধরে রাখে। দিচ্ছি, ওয়েট করেন। ব্লক ট্যাগের উদাহরণ হচ্ছে সমস্ত হেডিং ট্যাগ ব্লক ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগটা ব্লক ট্যাগ, ওকে। আর আদার যে ট্যাগগুলো দিচ্ছি সবগুলোই বর্তমান ইনলাইন ট্যাগ, যতগুলো আমরা শিখছি আর কি এতক্ষণ সময় পর্যন্ত সব ইনলাইন ট্যাগ। ব্লক ট্যাগের ভিতরে আমরা শিখলাম কোনগুলো, সমস্ত হেডিং ট্যাগগুলো, প্যারাগ্রাফ ট্যাগটা ইনলাইন। একটা হচ্ছে ব্লক ট্যাগ, আর একটা হচ্ছে ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ হচ্ছে যে সমস্ত ট্যাগ তার কন্টেন্টটা বসতে যতটুকু জায়গা লাগে অতটুকু জায়গায় সে দখল করে। ইনলাইন ট্যাগ হচ্ছে কন্টেন্টটার জন্য যতটুকু জায়গা প্রয়োজন অতটুকু জায়গায় দখল করে, এর থেকে বেশি জায়গা দখল সে করে না। ব্লক ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ আর হেডিং ট্যাগ। ব্রেকটা ইনলাইন ট্যাগ। ব্রেকটা অন্য কাজের জন্য ব্যবহার করা হয়, বা আমরা একটা কাজ করি, ব্রেকটা দেখি। আমরা এখানে একটা হেডিং ট্যাগ নেই, H1 ট্যাগ নেই, H1। এখানে লিখলাম ওয়েলকাম। দেন এখানে একটা আমি বি ট্যাগ নেই, এখানে লিখলাম টু আওয়ার কোর্স। এখন বলেন তো এই লেখাটা কি এক লাইনে আসবে না দুই লাইনে আসবে? এই দুইটা লেখা পাশাপাশি আসবে, পাশাপাশি আসবে না উপরে নিচে আসবে? ম্যাম এই দুই লাইন ওয়েলকাম টু আওয়ার কোর্স, এই পুরো লেখাটা কি এক লাইনে আসবে না দুই লাইনে আসবে? আচ্ছা, আমি সেভ দিয়ে রিলোড করি, দুই লাইনে আসছে কেন? হ্যাঁ, H1 এটা একটা হেডিং ট্যাগ না, হেডিং ট্যাগ হচ্ছে ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ কি করে, লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা সে দখল করে রাখে, সে যতটুকু হয় হোক গা, এটা তার বিষয় না, সে পুরো জায়গাটা সে দখল করে রাখে। যদি আমি চাই যে আমি তারপরে পাশাপাশি যদি লিখতে চাই, তারপরও জোর করে পাশাপাশি আনতে চাই আছে, তখন সিএসএস, তখন এই ব্লক ট্যাগটাকে সিএসএস এর মাধ্যমে হয় না যে আমি ছোট হাতের মানে ফার্স্টে যে হেডলাইনের মতো বড়, হ্যাঁ বুঝতে পারছি। করে লেখা, তখন আমার কি করতে হবে, লজিক কি বলেন, লজিক বলে হচ্ছে যে যদি এই ব্লক ট্যাগটাকে আমি ইনলাইন ট্যাগে কনভার্ট করে ফেলি তখন তো পাশাপাশি চলে আসবে, তখন সিএসএস এর মাধ্যমে ব্লক ট্যাগটাকে ইনলাইন ট্যাগে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো ব্লক ট্যাগ সে তার পাশে কোনো কিছুকে থাকতে দেয় না এবং সেও তার কারো পাশে থাকে না, সেও তার মানে কারো পাশে সে থাকে না। যেমন দেখেন, সরি এটা না, আমি যদি এই বি ট্যাগটাকে কাট করে উপরে নিয়ে যাই, এরপরও দেখেন হেডিংটা কিন্তু নিচেই থাকবে, কারণ সে পুরো জায়গা যখনই দখল করার ট্রাই করবে তখন সে আর ওই লেখাটার পাশে থাকতে পারবে না। বুঝাইতে পারছি? ওকে, পেয়ে গেছেন ম্যাম? অ্যান্সার পেয়ে গেছেন? হ্যাঁ, হেডিং এর সবগুলো ব্লক ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ এটাও ব্লক ট্যাগ। আর ইনলাইন ট্যাগের ভিতরে আমরা কি পাইলাম, আজকে টেক্সট ফরম্যাটিং ট্যাগগুলো যেগুলো পাইলাম, ইমেজ ট্যাগ ইনলাইন ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ এগুলো ইনলাইন ট্যাগ। ক্লিয়ার? আচ্ছা, সো আরেকটা ট্যাগ আপনাদেরকে শেখাই দিই, আরো দু একটা ট্যাগ দেখাই দিই যেগুলো আমাদের লাগতে পারে। যেমন একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হচ্ছে ফন্ট ট্যাগ। আমরা কাছে কন্টেন্ট নিয়ে আসি, আমরা তো এখনো পর্যন্ত সিএসএস পারি না, যেহেতু সিএসএস পারি না সেহেতু সিএসএস এর স্টাইল তো আমরা দিতে পারতেছি না, কিন্তু আমাদের যদি শখ হয় যে না আমরা একটা সিএসএস এর স্টাইল দিব, সেক্ষেত্রে আমরা একটা ট্যাগের সাহায্য নিতে পারি, যে ট্যাগটার নাম হচ্ছে ফন্ট ট্যাগ। ঠিক আছে, ফন্ট, এটাকে কাট করে লিখে দেন FONT, ফন্ট। তবে ফন্ট ট্যাগটা কিন্তু HTML ফাইলে সাপোর্ট 5 এ এটা ভালোভাবে সাপোর্ট করে না, এটা আমরা কখনোই ব্যবহার করব না ভবিষ্যতে। এখন যেহেতু আমরা প্রাথমিক লেভেলে এই জন্য এখন ব্যবহার করতেছি।
তো নরমালি যদি ফন্ট ট্যাগ লিখি কোনো পরিবর্তন নেই, কিছুই নেই, কিছুই বোঝা যাচ্ছে না। জাস্ট এখানে বলে দেন কালার রেড, কালার লিখে কালারের নামটা লিখে দেন, লাল হয়ে গেছে। ক্লিয়ার? কি সাইজ ছোট বড় করা যায়? হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। তবে কন্টাক্ট দিয়ে তো সাইজ বা কালার বা সাইজ করে দেন 30, দেখি কেমন হয়। যে কোনো বিশাল color বড় চিনবে? করে দেন। হ্যাঁ যে কোনো কালার চিনবে? হ্যাঁ, যে কোনো কালার চিনবে সে, যে কালারের কোড যদি কালারের কোড দিলেও চিনবে, সবকিছু চিনবে। চিনবে। কোড কালার কোড আছে না একটা কালারের একটা কোড আচ্ছা আমি দেখাচ্ছি কালারের কোড। কালারের কিছু, যেমন আমরা এর আগে শিখছিলাম কি যে টেক্সটের যে সাইজের কিছু ইউনিট থাকে, যেমন ইঞ্চি থাকে, আরএম থাকে, ইএম থাকে, পিক্সেল থাকে, অনেকগুলো ইউনিট থাকে। কালারও এই ধরনের মানে বেশ কিছু ইউনিট থাকে। কালারগুলোকে চেনার জন্য বেশ কিছু মাধ্যম থাকে। একটা হচ্ছে যে কালারের নেম, সরাসরি কালারের নেম, অথবা আমরা ব্যবহার করতে পারি হেক্সা কোড। হেক্সা কোড বলা হয়, একটা 6 সংখ্যার একটা কোড। অথবা আমরা ব্যবহার করতে পারি আরজিবি কালার, আরজিবি, রেড গ্রিন ব্লু, এই ফরম্যাটে আমরা ব্যবহার করতে পারি। অথবা ব্যবহার করতে পারি আরজিবিএ। ঠিক আছে? এই ধরনের যতগুলো কালারের ফরম্যাট আছে সবগুলো ফরম্যাটে HTML সাপোর্ট করে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? সো আরজিবি এই যে 6 সংখ্যার কোড, এটা কখনোই মুখস্থ রাখা সম্ভব না, মুখস্থ রাখা যায় না। ঠিক আছে? তো এগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে এগুলো কপি করে নিয়ে আসি। যেমন অনলাইন একটা সোর্স আছে, হ্যাঁ, কালার হান্ট, color.adobe আছে, অনেক আছে। আমি যেটা ব্যবহার করি সফটওয়্যার নিয়ে কালারটা দেখে কোডটা দেখতে পারি। ফ্লাট ইউআই কালার নামে একটা ইয়ে আছে। যখন আমার একটা কালার প্রয়োজন আছে, এখন আমি মাথায় ঢুকাইতে পারতেছি না কোন কালারটা নিব, মানে ফিল করার দরকার একটা কালার, যেমন লরেমিক্স আমি ব্যবহার করি, তখন আমি এই ওয়েবসাইটে চলে যাই। যে কোনো একটা কালারের উপরে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে ফরম্যাট দিয়েছে হেক্স, মানে হেক্সা কোড। ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন এই রেডের জায়গায় সে কোডটা বসায় দেন। এখন পূর্বে একটা হ্যাশ অবশ্যই দেওয়া লাগবে, দেন এখানে 6টা কোড বসাইতে হবে। ক্লিয়ার? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড করি, কালারটা চলে আসছে। বুঝে আসছে? আর যারা ব্র্যাকেট ব্যবহার করেন তাদের আরেকটা ফ্যাসিলিটিস আছে, সেটা হচ্ছে এই কালারের উপরে ক্লিক করবেন মাউস রেখে, কন্ট্রোল ই যখন চাপবেন তখন এরকম একটা কালার প্যালেট দিয়ে দেবে। আপনি মুভ করেন, যে কোনো কালারের উপর মুভ করেন, অটোমেটিক সেই কালারের কোডটা এখানে বসে যাবে। কন্ট্রোল ই, হ্যাঁ। বুঝে আসছেন? ফ্ল্যাট ইউআই কালার, FLAT, তারপরে UI colors.com, FLAT UI colors, হ্যাঁ, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। ফ্ল্যাট UI colors.com, FLAT, তারপরে UI, তারপরে colors.com। ক্লিয়ার? সো আজকে যে কোডগুলো দেখাইলাম, ট্যাগগুলো, কারো বুঝতে অসুবিধা আছে? পারবেন তো সবই? আচ্ছা আচ্ছা, আজকে হ্যাঁ কিছু বলছেন ভাই? হ্যাঁ, এখন মানে প্রশ্ন হলো, অনেকে এবার ভুল করে যেটা করে যে এখানে যেহেতু কালার লিখলে কালারটা চলে আসতেছে, সেহেতু আমি একটা কাজ করি, বি ট্যাগের ভিতরে কালার লিখে দিই। কালার লিখে এখানে বলে দিলাম রেড। কাজ করবে? রিলোড দিয়ে দেখি কাজ করে কিনা। করেনি। ঠিক আছে, সব
সব অ্যাট্রিবিউট সবটাকে কাজ করে না, আচ্ছা ঠিক আছে? সব অ্যাট্রিবিউট সবটাকে কাজ করবে না। তাহলে ওইখানে কি ফন্ট লেখাটা এখানে যদি আপনি এই কালার অ্যাট্রিবিউটটা কাজ করাইতে চান তাহলে আপনাকে ফন্ট ট্যাগের ভিতরে লিখে, তাহলে আমি কি এর ভিতরে যদি ফন্ট লিখি তাহলে হ্যাঁ কাজ করবে, কোনো অসুবিধা নেই। ফন্ট কথা লিখতে হবে। ওখানে যদি ইউজ করতে গেলে ওখানেই যে ফন্ট ট্যাগ লিখতে হবে। হ্যাঁ এই বি এর ভিতরে দেখেন আমি এভাবে যে লিখি, এটা বাদ, এই লেখাটাকে আমি কাট করে নিয়ে এখানে একটা ফন্ট ট্যাগ নিলাম, ফন্ট ট্যাগ নিলাম, পেস্ট করে দিলাম, এখানে বলে দিলাম কালার রেড, এখন কাজ করবে। ক্লিয়ার? তার মানে আমরা বুঝতে পারলাম যে সব অ্যাট্রিবিউট কিন্তু সব জায়গায় কাজ করে না। যে অ্যাট্রিবিউট যে ট্যাগের জন্য তৈরি করা হয়েছে সেই অ্যাট্রিবিউট সেখানে কাজ করবে। তবে কিছু কিছু অ্যাট্রিবিউট আছে সেগুলো সব জায়গায় কাজ করে না। কিছু কিছু অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটগুলো সব জায়গায় কাজ করে, যেমন উদাহরণ দেন তো এরকম একটা অ্যাট্রিবিউট উইথ, সব জায়গায় কাজ করে, যেখানে উইথ দেওয়া পসিবল সেখানে ওটা কাজ করবে, অসুবিধা হয়। এরপরে ভিডিও ট্যাগ, ওকে? সো ভিডিও ট্যাগটা হচ্ছে অনেকটা ইমেজ ট্যাগের মতো, কারণ আরেকটা সোর্স আমাকে এখানে ব্যবহার করতে হচ্ছে, আমরা হয়তো ভিডিওটা পাবো না, অ্যাড করতে হচ্ছে। এই সোর্সটা দুইভাবে অ্যাড করা যায়, দুইভাবে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ওয়ে। নন স্ট্যান্ডার্ড ওয়েটা আগে দেখায়, সেটা হচ্ছে যে এই ভিডিও ট্যাগের শুরুতেই এসআরসি দিয়ে এখানে আপনি আপনার ভিডিওটা বলে দিবেন, সোর্স দিয়ে আপনার ভিডিওটা বলে দেবেন। একটা ভিডিও নিয়ে আসি, সিম্পল একটা ভিডিও, আচ্ছা অফলাইন থেকে নিয়ে আসি, অনলাইন থেকে না আনি, অনলাইনটা একটু পরে দেখাচ্ছি। কোনো ভিডিও আছে এখানে, এই ভিডিওটা নিয়ে আসি, নিয়ে আমাদের ক্লাস, আমাদের যে ফোল্ডার সব কিছু রাখবেন প্রজেক্টের ভিতরে, প্রজেক্ট ফোল্ডারের ভিতরে। ক্লিয়ার? এটার নাম হচ্ছে ক্লাস 30। এখানে একটা ফোল্ডার রাখতে চান, ভিডিও, আমি তো আমার কতগুলো ক্লাস আছে এর একটা ভিতরে রাখতে পারি নাকি? হ্যাঁ রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি নিজের একটা ওয়েবসাইট বানালেন, সেখানে সব ক্লাসগুলো সেট করে রাখলেন, তাহলে আমি এক দুই তিন চার করে দেবো। হ্যাঁ করা যাবে। আপনি সব ভিডিওগুলো আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনি একটা উপর ক্লিক করলেন চললো, আর একটা উপর ক্লিক করলেন, নিজেরা বানিয়ে ফেলতে পারেন একটা ওয়েবসাইট, সিম্পল ওয়েবসাইট। আচ্ছা এখানে এখন আমি বলে দিতে পারি কোথায় আছে ভিডিও ফোল্ডারে, দেখেন আমি ভি লেখার সঙ্গে সঙ্গে এখানে শো করতেছে কোন ফোল্ডার। এন্টার দিলাম, ভিতরে ঢুকে গেল, ভিতরে ঢুকে ভিতরে যে ফাইলটা আছে সেই ফাইলটাও দেখাচ্ছে। এটা হচ্ছে অ্যাডভান্স এডিটরের কিছু ফ্যাসিলিটিস। ওকে, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, রিলোড করি, ওই ভিডিও কোথায়, একটা ডট পিছনে দেওয়া আছে, মানে স্ল্যাশের আগে একটা ডট দেওয়া। কেন রুট ফাইলের বাইরে না, ভিডিও একটা আলাদা ফাইলে না? এটা আমি হলো এই ফোল্ডারের ভিতর ঢুকবো, একটা ফোল্ডারে ঢোকার জন্য ফোল্ডারের নাম দিয়ে স্ল্যাশ দিতে হবে, ঠিক আছে? আর যদি একটা ফোল্ডার পিছনে আসতে চাই, এক ফোল্ডার পিছিয়ে আসার জন্য ডট ডট স্ল্যাশ দিতে হয়। ক্লিয়ার? ভিডিওটা আসতেছে না, কারণ হলো ভিডিও ট্যাগটা হচ্ছে এমন একটা ট্যাগ যেমন অনেকটা অ্যাঙ্কর ট্যাগের মতো। অ্যাঙ্কর ট্যাগ যেমন তার সাথে এইচরেফ নামে অ্যাট্রিবিউটটা ব্যবহার না করলে কাজ করে না, এই ভিডিও ট্যাগটার সাথেও কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, অন্যথায় কাজ করে না। ক্লিয়ার? আমরা একটা কাজ করি, এটা অনেক সময় মনে থাকে না, আপনাদেরও মনে থাকবে না। তো এই ক্ষেত্রে সবসময় অনলাইনে মানে নেবেন, সহযোগিতা নেবেন, কয়েকবার দেখলে এরপর দেখবেন মুখস্থ হয়ে গেছে, আর ভুলবেন না। ঠিক আছে? অনলাইনে সাপোর্ট নেবেন, HTML ভিডিও ট্যাগ, চলে যান। এখন তো অনেক কিছু দেখাচ্ছে, আচ্ছা এটা বাদ দিই, আমাদের মতো করে আমরা শিখি তারপর দেখতেছি। সেখানে একটা অ্যাট্রিবিউট আছে যার নাম হচ্ছে কন্ট্রোলস। কন্ট্রোলস এর ভ্যালুটা হচ্ছে ফাঁকা, ভ্যালুর ভিতরে কিছুই দেওয়া লাগবে না, ফাঁকা রাখেন আপাতত। সেভ করেন, সেভ করে এবার রিলোড করেন। আসছে? আচ্ছা আসেনি, কেন আসেনি আমরা এবার একটু এখানে চলে যাই, কেন আসেনি একটু স্ক্রল করে নিচের দিকে যান। নিচের দিকে যে দেখেন এখানে ভিডিও সাপোর্টেড যে কি বলা হয় এক্সটেনশন,
সেই এক্সটেনশন দেওয়া আছে 3টা, MP4, তারপরে ওয়েব এম, আর হলো OGG। এই 3টা ফরম্যাটে আপনাকে ভিডিও দিতে হবে। ক্লিয়ার? যে ভিডিওটা দিবেন তার এক্সটেনশন হয়তো MP4 থাকতে হবে, নয়তো ওয়েব এম, অন্যথায় OGG। আমরা কোনটা দিছি? WMV সাপোর্ট করবে? সাপোর্ট করবে না। সো একটা কাজ করি, ছোট্ট একটা ভিডিও ডাউনলোড করে ফেলি ইউটিউব থেকে।